আসসালামু আলাইকুম। এখনকার বিশ্ব সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ভারত সরকার। পূর্ব লাদাখে সীমান্ত চুক্তি ভঙ্গ করছে চীন, ফের সরব ভারত। এরদোগানের কবিতা নিয়ে ইরান তুরস্ক সম্পর্কে নতুন মোড়। ইরানের উপর থেকে নিঃশর্তভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বললেন চীন। ভারতে জাতীয় সঙ্গীতের কিছু অংশ যে কারণে পাল্টাতে চান বিজেপি নেতা। বাতাস থেকে পানি উৎপাদনের প্রযুক্তি সরবরাহে আমিরাতের সঙ্গে ইসরায়েলের চুক্তি। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক করে সাথে থাকার জন্য এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। সম্প্রতি ভারতে পাশ হওয়া নতুন কৃষি আইন বাতিলে দাবিতে বিক্ষোভ ও অনশন কর্মসূচি পালন করছেন দেশটির কৃষকরা। ফলে ভারতের রাজধানী দিল্লি যেন ট্রাক্টর, গরু, ভ্যান ও কৃষকদের শহরে পরিণত হয়েছে। ভোগান্তিতে পড়ছে নগরীর অসংখ্য মানুষ। এমন অবস্থায় ভারত সরকার কৃষকদের সঙ্গে আলোচনার জন্য তৈরি বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কৈলাস চৌধুরী এবং কেন্দ্রীয় বাণিজ্য প্রতিমন্ত্রী সোমপ্রকাশ। সোমবার এক বৈঠকের পর তারা এ বিষয়ে জানিয়েছেন। বৈঠকে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কৈলাস চৌধুরী জানান, কোনো কাজ বা আন্দোলন নিয়ে জেদে অনড় হয়ে থাকা কাজের কথা নয়। সবাই মিলে বৈঠকে বসলে সমস্যার সমাধান মিলবে। কৃষক ভাইদের জানাচ্ছি, ভারত সরকার আপনাদের সঙ্গে আলোচনার জন্য তৈরি। কেন্দ্রীয় বাণিজ্য প্রতিমন্ত্রী সোমপ্রকাশ বলেছেন, এখন আর আন্দোলন চালিয়ে যাওয়ার মানে হয় না। কৃষকদের জেদ ছেড়ে দেওয়া উচিত। সরকার আগামী দিনে আলোচনায় তৈরি। কৃষকদের মূল দাবি মেনে নেওয়া হয়েছে। বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে টানা ১৯ দিন ধরে দিল্লির ৩টি প্রবেশ পথের সামনে অবস্থান করছেন প্রায় ২.৫ লাখ কৃষক। আন্দোলনের অংশ হিসেবে সোমবার অনশনে বসেন তারা। এদিন সকাল ৮টা থেকে কয়েক লাখ কৃষক ভারত জুড়ে এই অনশন শুরু করেন। তাদের অনশন শেষ হয় বিকেল ৫টায়। পূর্ব লাদাখে চীনের তৎপরতা নিয়ে ফের সরব হলো ভারত। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে দ্বিপাক্ষিক চুক্তি ভঙ্গ করার অভিযোগও তুলেছে তারা। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, গত ৬ মাস ধরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা একমাত্র চীনের কারণেই। তারা একতরফাভাবে নিজেদের অবস্থান বদলাচ্ছে না। চীনের যে ধরনের কাজ করছে তাতে দ্বিপাক্ষিক চুক্তির উপর প্রভাব পড়ছে। তিনি আরও জানান, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় প্রোটোকল মেনে কাজ করছে না চীন, যার দরুন নিয়ন্ত্রণ রেখায় একটা অস্থিরতার পরিবেশ তৈরি হচ্ছে বারবার। ওই মুখপাত্র আরও বলেন, দুই দেশই দ্বিপাক্ষিক চুক্তি এবং প্রোটোকল কঠোরভাবে মেনে চলবে, এমনটাই স্থির হয়েছিল। কোনো দেশ একতরফাভাবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কোনো পদক্ষেপ করতে পারবে না। অভিযোগ তারপরেও দেখা যাচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের তৎপরতা বজায় রয়েছে। ওই মুখপাত্র ফের বলেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চুক্তি মেনে কাজ করবে বলে চীন যে বিবৃতি দিয়েছিল তা আশা করছি সেই কথার সঙ্গে কাজের কোনো ফারাক রাখবে না চীন। দুই দেশই কূটনৈতিক এবং সেনা স্তরে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা চালাচ্ছে। আশা করছি আলোচনার মাধ্যমে এই সমস্যা দ্রুত মিটবে এবং সীমান্তে স্থিতিস্থাপকতা ফিরে আসবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের কবিতা আবৃত্তি নিয়ে ইরান তুর্কি সম্পর্কে নতুন বাঁক নিয়েছে। আজারবাইজানের বিজয় উৎসবে যোগ দিয়ে ওই কবিতা পাঠ করেছিলেন এরদোগান। এরপরেই ফুঁসে ওঠেন ইরানের রাজনীতিকরা। তাদের অভিযোগ, এই কবিতার মধ্য দিয়ে এরদোগান ইরানে বসবাসরত তুর্কিদের উস্কে দিয়েছেন। তবে তুরস্ক বলছে, ইরান না বুঝে এরদোগানের সমালোচনা করছে, তারা কবিতার ভুল ব্যাখ্যা করছে। ইরানের দাবি, আজারবাইজানের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন এরদোগান। অন্যদিকে তুরস্কের বক্তব্য, দেশের প্রেসিডেন্টকে অন্যায়ভাবে আক্রমণ করছে ইরান। সম্প্রতি আর্মেনিয়ার সঙ্গে নাগর্নো কারাবাখ নিয়ে যুদ্ধ হয়েছে আজারবাইজানের। সেই যুদ্ধে আজারিদের সামরিক সহায়তা দেয় তুরস্ক। যুদ্ধে আজারবাইজানের জয় হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিজয় উৎসবের আয়োজন করেছিল দেশটির সরকার। সেই উৎসবে আমন্ত্রণ জানানো হয় প্রেসিডেন্ট এরদোগানকে। বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট সেই উৎসবে যোগ দিয়ে একটি কবিতা আবৃত্তি করেন, যেখানে সব তুর্কিদের এক হওয়ার কথা বলা হয়েছে। কবিতায় বলা হয়েছে, আরাস নদীতে পাথর ফেলে তুর্কি জনগণকে আলাদা করে দেওয়া হয়েছে। এই আরাস নদী আজারবাইজান ও ইরানের মাঝে সীমান্ত তৈরি করছে।
ইরানের নেতাদের দাবি, কবিতাটি পাঠ করে এরদোগান ইরানে বসবাসরত তুর্কিদের মধ্যে বিচ্ছিন্নতাবাদ উস্কে দিয়েছেন। আজারবাইজানের সার্বভৌমত্ব নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ টুইট করে এরদোগানের কড়া সমালোচনা করেন। ইরানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করা হয়। তুরস্ক এ বিতর্কে জবাব দিয়েছে। আঙ্কারা বলছে এরদোগানি চিন্তাই করতে পারেননি যে সামান্য একটি কবিতা এ ধরনের বিতর্কের কারণ হবে। শুধু তাই নয়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে যে ভাষায় ইরান তাকে আক্রমণ করেছে তা অনভিপ্রেত। ইরান যেন তাদের বক্তব্য পুনর্বিবেচনা করে। চীন বলছে আমেরিকাকে দ্রুত ও নিঃশর্তভাবে ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে হবে এবং তেহরানের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। গতকাল রাজধানী বেজিংয়ে এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। তিনি বলেন, আমেরিকার উচিত ঐতিহাসিক এই সমঝোতায় ফিরে আসা এবং তার দায়িত্বগুলো পালন করা। আশা করি আমেরিকার নতুন প্রশাসন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসবে এবং যত তাড়াতাড়ি সম্ভব নিঃশর্তভাবে তারা এই বিষয়ে সহযোগিতা শুরু করবে। আমেরিকাকে পরমাণু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সুস্পষ্ট ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে এবং রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে পরমাণু সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান করতে হবে। পাশাপাশি তাদেরকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে হবে। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন মনোনীত নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ঝাও লিজিয়ান। সুলিভান বলেছেন, আমেরিকার নতুন প্রশাসন পরমাণু সমঝোতায় ফিরে ইরানকেও তা মেনে চলার জন্য পদক্ষেপ নেবে। ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন অধিনায়কের বেশ কিছু শব্দ পাল্টে দেওয়ার দাবি জানিয়েছেন বিজেপি নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শ্রুবক্ষনম স্বামী। আর তা সে প্রস্তাব নিয়ে বিতর্ক চরমে পৌঁছেছে। তিনি বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানটির কিছু অংশ বদলে দিয়ে সেখানে সুভাষচন্দ্র বোসের নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজ গানটি যে আকারে গাইতো সেটি ব্যবহার করা উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই দাবি সংবলিত চিঠির প্রাপ্তি স্বীকার করার পর স্বামী এখন বলছেন, আগামী 23 জানুয়ারি সুভাষ বোসের জন্মবার্ষিকীর আগে এই পরিবর্তন বাস্তবায়িত হোক। ভারতে ইতিহাসবিদ ও গবেষকরা অবশ্যই অনেকে জাতীয় সঙ্গীতে কোনো পরিবর্তন আনার পক্ষপাতী নন। এই মুহূর্তে এই বিতর্ককে অপ্রাসঙ্গিক বলে মনে করেছেন তারা। বস্তুত রবীন্দ্রনাথের লেখা যে জনগণমন অধিনায়কের 71 বছর ধরে ভারতের জাতীয় সঙ্গীত সুব্রক্ষণম স্বামী তাতে পরিবর্তন আনার দাবি জানাচ্ছেন দীর্ঘদিন ধরেই। ভারতের এই সুপরিচিত রাজনীতিবিদ, আইনজ্ঞ ও অর্থনীতিবিদ বর্তমানে বিজেপির রাজ্যসভা এমপি। গত 1 ডিসেম্বর প্রধানমন্ত্রী মোদীকে লেখা এক চিঠিতে তিনি বলেন, সুভাষ বোসের আইএনএ বাহিনী বা আজাদ হিন্দ ফৌজ 1943 সালের 21শে অক্টোবর ইম্ফল দখল করে ভারতের স্বাধীনতা ঘোষণার সময় জনগণমনের যে রূপটি গেয়েছিল সেটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। জনগণমন অধিনায়ক কথাগুলো কার উদ্দেশ্যে বলা, সেই অনাকাঙ্ক্ষিত বিতর্কের এতে অবসান ঘটবে বলে ডক্টর স্বামীর দাবি। গানটি রবীন্দ্রনাথ তৎকালীন ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জের প্রশস্তিতে লিখেছিলেন কিনা স্পষ্টত ডক্টর স্বামী এখানে সেই বিতর্কের দিকে ইঙ্গিত করেছেন। ডক্টর স্বামী বলেছেন, আমাদের জাতীয় সঙ্গীতে অবশ্যই রাষ্ট্রবাদ ও স্বাধীনতার ভাবনা প্রতিফলিত হওয়া উচিত। আমাদের হালকা বাতাস থেকে সুপেয় পানি উৎপাদনের প্রযুক্তি সরবরাহে আমিরাতের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছে ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন খাতে বিনিয়োগে চুক্তি করে চলেছে ইহুদিবাদী দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান। আরব আমিরাতের কৃষিভিত্তিক প্রতিষ্ঠান আল ডাহরার সঙ্গে ইসরায়েলের প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়াটারজেনে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় ওয়াটারজেন বায়ু থেকে পানি উৎপাদন করে আমিরাতের কৃষিখাত থেকে শুরু করে হাসপাতালেও তা সরবরাহ করবে। ওয়াটারজেনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ডক্টর মাইকেল মিরিলা সলভি বলেন, পরিবেশের কোনো ক্ষতি না করে এবং বিদ্যুতের ব্যবহার ছাড়াই এই পদ্ধতিতে প্রতিদিন 5000 লিটার বিশুদ্ধ পানি উৎপাদন করা সম্ভব। গ্রাম বা শহর থেকে দূরের কোনো বসতিতে এই প্রযুক্তিতে পানি উৎপাদন করা সবচেয়ে বেশি কার্যকর। গত বছর ব্রাজিল, ভিয়েতনাম ও ভারতে এই প্রযুক্তি সরবরাহ করা হয়। এছাড়া 2018 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বনে দাবানলের সময় সেখানে এই প্রযুক্তিতে বায়ু থেকে পানি উৎপাদন করে সেখানকার বাসিন্দাদের জরুরি পানির চাহিদা মেটানো হয়। হালকা বায়ু থেকে পানি উৎপাদনের যন্ত্র বা প্রযুক্তিটি তৈরি করেছেন ইসরায়েলের ওয়াটারজেন নামক প্রতিষ্ঠানের একদল গবেষক। তাদের তৈরি প্রযুক্তিতে প্রতি লিটার পানি উৎপাদনে মাত্র 2 টাকা খরচ পড়বে বলে জানানো হয়েছে। পানি উৎপাদনের ওই প্রক্রিয়া প্রসঙ্গে ওয়াটারজেনের গবেষকেরা বলেন, হালকা বাতাস থেকে পানি তৈরির যন্ত্রে জিনিয়াস নামক একটি বিশেষ তাপ সঞ্চালন যন্ত্র ব্যবহার করা হয়।
এটির মধ্যে পরিষ্কার বাতাস প্রবাহিত করা হয় এবং সেই বাতাসকে উত্তপ্ত করে পানি আলাদা করা হয়। পরে ওই পানি সংগ্রহ করা হয় যন্ত্রটিতে সংযুক্ত একটি পাত্রে। ওয়াটার জেনের সহকারী নির্বাহী কর্মকর্তা আরি কোহাভি বলেন, বাতাস থেকে পানি সংগ্রহ করার পর সেটি পরিস্রাবন যন্ত্রের মধ্যে প্রবাহিত করা হয়। এতে ওই পানি সব ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ ও অণুবীক্ষণিক জীবাণু থেকে মুক্ত হয়। বাজারে পানি সংগ্রহে যে কোনো যন্ত্রের চেয়ে তাদের তৈরি যন্ত্রটি বেশি সাশ্রয়ী। হালকা বাতাস থেকে পানি তৈরির প্রযুক্তিটি কঠিন কিছু নয়, কারণ বর্তমানে বাতাস শীতলীকরণ যন্ত্রেও বাতাস থেকে পানি পৃথকীকরণের ব্যবস্থা রাখা হয়।